আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা গৃহে ছুটিতে আছো এখন এই সময়টা, তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো। তো পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা এবং তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জানাই, তৎসহ জানাই আল্লাহ পাক যেন সবাইকে সাই সালামতের মাধ্যমে রাখেন এবং পবিত্র রমজান মাসের যে রোজাগুলো সবাই যেন আল্লাহ পাক যেন আমাদের রাখার তৌফিক দান করেন। তো আজকে তোমাদের সামনে আমি ক্লাস 8ম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় পড়াবো। তোমরা বোর্ডে একটু দেখো, তাপ, আলো, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, কয়েকটি গ্যাসের পরিচিতি। এই যে অধ্যায়গুলো রয়েছে এগুলো তোমাদের সেকেন্ড টার্মের জন্য পড়তে হবে, ঠিক আছে? তো যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলোর মধ্য থেকে আজকে তোমাদের জন্য তাপ নিয়ে আমি আলোচনা করব। তো দেখে নাও, তাপ অধ্যায় থেকে কি কি আলোচনা করব আজকে। আলোচ্য বিষয়গুলো তোমরা একটু খাতায় লিখে নাও এবং খাতা এবং কলম এবং বই সঙ্গে রেখে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়াশোনা করবে। এমন নয় যে শুধু ভিডিও দেখলাম, ভিডিও দেখে বন্ধ করে দিলাম, তা নয়। কিন্তু সবাই খাতা করে বের করো, বই বের করো, আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো তাপ কি এবং তাপের একক। তারপরে আমরা জানবো উষ্ণতা কাকে বলে বা উষ্ণতা কি, উষ্ণতার একক। উষ্ণতা বৃদ্ধিতে তাপের নির্ভরশীলতা, মানে কোন কোন বিষয়ের উপর তাপ নির্ভর করতে পারে যদি উষ্ণতা বাড়ানো হয়। আপেক্ষিক তাপ কি বা স্পেসিফিক হিট, খুব ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা জানবো এবং এর এককও জানবো। তারপরে গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা, কোনো বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করতে পারে বা কি পরিমাণ তাপ ছেড়ে দিতে পারে, এই সংক্রান্ত রাশিমালা। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি এবং তার শর্ত। কেন এটা খুব পরীক্ষায় আসে এবং তোমাদের জানতে হবে। তো চলো আমরা একটু শিখে নিই তাপ। দেখো, তোমরা ক্লাস 7-এ পড়েছো, একটু খেয়াল করো তাপ কি। তাপ হলো এক শক্তির রূপ বলা যেতে পারে। অর্থাৎ তাপ গ্রহণ করলে কোনো একটা বস্তু গরম বা উষ্ণ হয়, কোনো একটা বস্তু যদি তাপ বর্জন করে বা ছেড়ে দেয় তাহলে সে কি হয়, শীতল বা ঠান্ডা হয়। এটা হচ্ছে তাপ। তাহলে গ্রহণ করলে কি হবে, গ্রহণ করলে গরম হবে আর বর্জন করলে ঠান্ডা হবে। তাপ হচ্ছে এক ধরনের শক্তির রূপ। কেমন বিষয়টা যদি আমি একটু বলি, প্রত্যেকটা পদার্থের মধ্যে যতগুলো কণা আছে বা অণুগুলো আছে, সেই অণুগুলোর, তোমাদের কাছে একটু কঠিন হতে পারে, সেই অণুগুলোর মধ্যে অণুগুলোর মোট গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলকে বলা হয় আভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ একটা পদার্থের মধ্যে যতগুলো কণা আছে সেই কণাগুলোর মোট গতিশক্তি স্থিতিশক্তির যোগফলকে বলে আভ্যন্তরীণ শক্তি। সেই অভ্যন্তরীণ শক্তি কিন্তু কি হয়, এক বস্তু বা পদার্থ থেকে আরেক বস্তু বা পদার্থে কি হয়, প্রবাহিত হয়।
বুঝতে পারলে? এবং তখনই সেটা তাপ রূপে আমরা গণ্য করি। যেমন ধরো একটা যদি গরম জলের মধ্যে আমি যদি হাত ডুবিয়ে দিই তাহলে কি হবে? আমার হাতে গরম লাগবে, তাই তো? তার মানে দেখো জল থেকে তাপটা আমার হাতের সংস্পর্শে এসেছে, তার জন্য আমি হাতটা গরম মনে করতে পারছি। তার মানে জলের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর যে আভ্যন্তরীণ যে শক্তিটা, সেই আভ্যন্তরীণ শক্তিরই কিন্তু কি হয়েছে? আমার হাতে রূপান্তর হয়েছে, প্রবাহিত হয়েছে। তার ফলে আমি হাতটা গরম বলে অনুভূতি করতে পারছি। এবং দিস ইজ হিট, এটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় তাপ। হয়ে গেল। এবার দেখো তাপের একক। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে, তোমরা জানো কি বলতো? ক্যালোরি। আরেকটা হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। ঠিক আছে? এবার দেখো যদি তোমাদেরকে বলা হয় তাপ মাপার যন্ত্রের নাম কি, তোমরা এটা নিজেরাই খুঁজে বের করে লিখবে। ঠিক আছে? এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। উষ্ণতা, এবার চলে আসছে উষ্ণতা কাকে বলে। উষ্ণতা হচ্ছে কোন একটা বস্তুর তাপীয় অবস্থা। তার মানে দেখো কোন একটা বস্তু গরম বা ঠান্ডা, এটা অথবা কতটা গরম কতটা ঠান্ডা আমরা যার দ্বারা বুঝতে পারি যে একটা বস্তু কতটা ঠান্ডা বা কতটা গরম আছে, বা গরম আছে না নেই, বা ঠান্ডা আছে, এই যে ব্যাপারটা আমরা বুঝতে পারি, অনুভূতিটা বুঝতে পারি যার দ্বারা, সেটাকে কিন্তু বলা হচ্ছে উষ্ণতা। অর্থাৎ উষ্ণতা কিন্তু আলাদা কোনো বিষয় নয়, এক তাপীয় অবস্থা, তাকে বলা হয় উষ্ণতা। উষ্ণতা কাকে বলে? উষ্ণতা হচ্ছে কোনো বস্তুর এক বিশেষ তাপীয় অবস্থা যার দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা। অর্থাৎ দ্যাট মিনস কোন একটা বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দিতে পারবে না অন্য কোনো বস্তু থেকে তাপ নিতে পারবে, এই বিষয়টা বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো উষ্ণতার একক রয়েছে, তাপের একক যেমন রয়েছে উষ্ণতার একক। একক দেখো সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এসআইতে একক হলো কেলভিন। বুঝতে পারলে? এবার যদি তোমাদের একটা প্রশ্ন বলি যে তাপ মাপার যন্ত্র, তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি, সেটা তোমরা একটু হোমওয়ার্ক করে লিখে নিবে। এটা তোমাদের জন্য থাকলো, তোমরা বই থেকে খুঁজে পড়ে লিখে নিবে উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি। এবার দেখো উষ্ণতা বৃদ্ধিতে তাপের নির্ভরশীলতা। ধরো আমার এই বস্তুটা আছে, এই বস্তুটার স্বাভাবিক যা উষ্ণতা, এই উষ্ণতা যদি আমি একটু বাড়াতে থাকি, এই বস্তুর উষ্ণতা ধরো, মনে করো যে কোনো একটা বস্তু তুমি নিলে, এই বস্তুর উষ্ণতা রয়েছে ধরো 15 ডিগ্রি সেলসিয়াস, এবং এই বস্তুটার ভর রয়েছে ধরো এই 10 কেজি, ধরো মনে করো 10 কেজি ভর। উষ্ণতা কত ডিগ্রি? আমি ধরে নিচ্ছি 15 ডিগ্রি সেলসিয়াস। তো যদি আমি উষ্ণতা বাড়াতে চাই 15 ডিগ্রি থেকে আমি ধরো
25 ডিগ্রি আমি করব, নিয়ে যাব। তাহলে কি নিশ্চয়ই এখানে কি করতে হবে, আমাকে বাইরে থেকে কি দিতে হবে, এনার্জি দিতে হবে, শক্তি দিতে হবে, দ্যাট মিনস তাপ দিতে হবে, তাই তো। তাহলে দেখো উষ্ণতা বাড়াতে গেলে আরো যদি আমি উষ্ণতা বাড়াই, 25 থেকে আমি 50 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, তাহলে আরো উষ্ণতা বাড়াতে হবে। সেরকম করে আবার দেখো, যদি বস্তুটা 10 কেজি না হয়, যদি এবার ধরো 20 কেজি হলো, ধরো এরকম 10 কেজি ছিল, তো সেখান থেকে ধরো বস্তুটা 20 কেজি হলো, তাহলে 20 কেজি বস্তুতে আমাকে তাপ কি বেশি লাগবে না কম লাগবে, আরো বেশি লাগবে। এবার ধরো 20 কেজি না হয়ে যদি ধরো কি হয় 30 কেজি হয়ে যায়, বস্তুটা আরেকটু বেশি ভরের হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, বেশি পরিমাণ শক্তি বা বেশি পরিমাণ তাপ প্রয়োজন। তার মানে দেখতে পেলাম আমি যে যদি আমি উষ্ণতাটাকে বাড়াতে থাকি বা বাড়াই, তাহলে তাপটাও বেশি পরিমাণ লাগবে আমার। অথবা যদি আমার বস্তুটার ভরটা বেড়ে যায়, মাস বা ভরটা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার মানে যে পরিমাণ তাপটা দরকার সেটা কিন্তু সেটাও বেড়ে যাবে। তাহলে দেখো কি কি বিষয়ের উপর নির্ভর হচ্ছে। 1 নম্বর, বস্তুর ভরের উপর। এটা এটা কি একটু লিখে দিচ্ছে, এটা কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে গেলে বা বৃদ্ধি করতে গেলে তাপ কি কি বিষয়ের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে ওই বস্তুর ভরের উপর নির্ভরশীল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধির ওপর। মানে কি পরিমাণ উষ্ণতা আমি বাড়াচ্ছি বা ভালো। এবার দেখো বস্তুর যে ভরের উপর নির্ভর, সেটাকে আমরা স্মল m দিয়ে ডিনোট করি, লেখা হয় উষ্ণতা বৃদ্ধি। ধরো এই একটা বস্তু ছিল, এই বস্তুটার প্রাথমিক উষ্ণতা ছিল আমি মনে করি T1, অন্তিম উষ্ণতা হলো ধরো T1 থেকে আমার T2 হলো, তাহলে উষ্ণতা বৃদ্ধিটা কত হয় বলো দেখি, T2 মাইনাস T1, এটা হচ্ছে আমার উষ্ণতা বৃদ্ধি। তাহলে আমি এখানে T2 মাইনাস T1 এটা লিখতে পারি উষ্ণতা বৃদ্ধি, মানে অন্তিম উষ্ণতা বিয়োগ প্রাথমিক উষ্ণতা। অথবা কোনো কোনো বই দেখবে তোমাদের এই যে পার্থক্যটা রয়েছে এখানে, এই পার্থক্যটাকে সংক্ষেপে ডেলটি দিয়ে লেখা হয়, বুঝতে পারলে। কোনো কোনো বই দেখবে হয়তো তোমরা বলবে যে ডেলটিটা কি, ডেলটিটা হলো যে এই যে উষ্ণতার যে পার্থক্য, সেই উষ্ণতার পার্থক্যটাকেই সংক্ষেপে লেখা হয় ডেলটি, বুঝা গেল, ছোট হাতের ডেল ছোট হাতের টি হলো। এবার দেখো এই যে দুটো পয়েন্ট হলো, এবার যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে ওই বস্তুটা কোন উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ বস্তুর উপাদানের উপর নির্ভর করে, বস্তুর উপাদানের উপর। দেখো এটা একটু তোমাদের মনে হতে পারে যে এটা আমার কেমন, বিষয়টা কি। দেখো বস্তু উপাদান মানে এই ধরো দুটো আমার বস্তু, একটা হচ্ছে লোহা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর একটা ধরো এটা হচ্ছে তামা বা অন্য কোনো। তাহলে তিনটে আলাদা আলাদা ধাতু হয়ে থাকে, তিনটে ধাতুর বা তিনটে পদার্থের কি তাপ গ্রহণ করার ক্ষমতা কি একই রকম হবে? নিশ্চয়ই নয়। ধরো লোহা যদি এটা যদি লোহা হয়ে থাকে, তাহলে লোহা যে উপাদান দ্বারা তৈরি, লোহার ক্ষেত্রে যে পরিমাণ তাপ লাগবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার কি হবে, আর একটু অন্য তাপ লাগবে। অর্থাৎ প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে
একই রকম তাপ দিতে হবে না সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে। আচ্ছা, এটা নির্ভর করছে ওই পদার্থটি কোন উপাদান দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি, না কাঠ দিয়ে তৈরি, সেটা তোমাকে দেখতে হবে। ওই জন্য উপাদানের উপরও কিন্তু বস্তুটির উপাদানের উপরও নির্ভর করে। তাহলে এই তিনটে হলো, দেখে নাও যে উষ্ণতা বাড়াতে তাপের নির্ভরশীলতা কোন কোন বিষয়, বস্তুর ভরের ওপর, বস্তুর উষ্ণতা বৃদ্ধির ওপর, বস্তুর উপাদানের ওপর, অর্থাৎ বস্তুটি কোন ধরনের উপাদান দিয়ে তৈরি। এরপর দেখো এই যে তাপ যে পড়েছিলাম তোমাদের, তাপ মূলত তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা হচ্ছে লীন তাপ, আর একটা হচ্ছে বিকীর্ণ তাপ। তাহলে একটা বোধগম্য তাপ, লীন তাপ, বিকীর্ণ তাপ। বোধগম্য তাপটা কি একটু আমি তোমাদের ধারণা দিই, যে তাপ কোনো বস্তু উষ্ণতা বৃদ্ধি করে বা উষ্ণতা কমাতে সাহায্য করে, বা যে তাপকে গ্রহণ করলে বস্তুর উষ্ণতা বাড়ে এবং যে তাপ বর্জন করলে বস্তুর উষ্ণতা কি হয়ে যায়, কমে যায়, যেটাকে আমরা মেজারমেন্ট করতে পারি, সেটাকে বলা হয়, সেই তাপকে বলবো আমরা বোধগম্য তাপ। লীন তাপটা কি, যে তাপটা বস্তুর বা পদার্থের উষ্ণতার বৃদ্ধি ঘটাবে না, এমন এক প্রকার তাপ যেটা নীরবে কাজ করে। নীরবে মানে কি, যে শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, এক অবস্থা ছিল অন্য অবস্থায় পরিবর্তন করে। যেমন ধরো বরফ, কঠিন অবস্থা, বরফ ধীরে 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 বাইরে যদি তুমি রেখে দাও, একটু রোদে রেখে দাও, কি হবে, ধীরে 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 গলে যাবে না? এই যে গলে গেল, ছিল কঠিন হয়ে গেল জল, এই যে অবস্থার পরিবর্তন ঘটালো, যেটা এই অবস্থার পরিবর্তন ঘটাতে যে তাপ সাহায্য করে সেটা হচ্ছে লীন তাপ, যেটাকে লুকানো তাপ বলা হয় বা লুকায়িত তাপ। এটাকে আরেকটা হচ্ছে বিকীর্ণ তাপ। এই বিকীর্ণ তাপটা আমি তোমাদের একটু বলি। বিকীর্ণ তাপের সূর্য থেকে যে রশ্মিগুলো, আলোক রশ্মি আছে তোমরা জানো, সেখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের আলোক রশ্মি থাকে। তো বিকীর্ণ তাপটা হচ্ছে এক ধরনের তাপ, যেটা কি ভূপৃষ্ঠে উত্তপ্ত করার পর আবার কি হয়, ফিরে যায়। এবং এই বিকীর্ণ তাপটাই কিন্তু তুমি যদি রোদে দাঁড়াও, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকো, তোমার গাটা কিছুক্ষণ পর গরম হয়ে যায় না? এই বিকীর্ণ তাপের জন্য কিন্তু গাটা আমাদের গরম হয়ে যায়। বিকীর্ণ তাপের এটা উঁচু ক্লাসে রয়েছে, যদিও তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মোটামুটি ৮,০০০ অ্যাংস্ট্রম থেকে প্রায় ১০,০০০ অ্যাংস্ট্রমের মধ্যে এর তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে বিকীর্ণ তাপের। এটা উঁচু ক্লাসে রয়েছে, তোমরা জাস্ট জানে রাখার জন্য বললাম। তো হয়ে গেল তাপ প্রকৃতি, তাপের প্রকারভেদ। এগুলো সম্বন্ধে তোমাদের উঁচু ক্লাসে আবার তোমরা পড়বে। এরপরে দেখো আপেক্ষিক তাপ, খুব ভালো একটা প্রশ্ন, এটা ভালো করে পড়বে, মুখস্থ করবে, বুঝবে এবং তোমরা প্র্যাকটিস করে লিখবে। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপে স্পেসিফিক হিট কাকে বলা হয়, যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে বা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন, সেই পরিমাণ তাপকে ওই বস্তু বা ওই পদার্থের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলা হয়। তো তোমরা মুখস্থ রাখবে। এর একক কি হবে, দেখো আপেক্ষিক তাপকে আমরা কিভাবে প্রকাশ করছি। তোমরা এর আগে দেখলে যে উষ্ণতা বৃদ্ধিতে তাপের নির্ভরশীলতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দেখেছিলে? সে কি ছিল, যে ধরো যদি আমি তাপকে কিউ দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল কিউ দিয়ে, মনে করি তাপ ব্র্যাকেটে কিউ, এই তাপ কার উপর নির্ভরশীল হচ্ছে, বস্তুর ভরের সঙ্গে নির্ভরশীল, অর্থাৎ ভরের সঙ্গে সমানুপাতিক হয় বস্তুর ভর। তার মানে কি, যখন উষ্ণতা স্থির,
উষ্ণতা যখন স্থির। বস্তুর ভর যদি বেড়ে যায় তাপ বাড়বে, গৃহীত তাপ বাড়বে, বস্তুর ভর কমে গেলে তাপটা কমবে। এটা 1 নম্বর ইয়ে ছিল। 2 নম্বর ছিল হচ্ছে উষ্ণতা বৃদ্ধির ওপর। তাহলে তাপ Q proportional to T2 minus T1। T2 minus T1 মানে কি, এটা একটু যদি এভাবে লিখি আমি, T2 minus T1 যখন এখানে ভর স্থির, তখন কিন্তু এই দুটো ঘটনা ঘটছে। তোমরা এই টপিকটা আলোচনা করার সময় আমি বলেছিলাম। এই দুটো সূত্র থেকে সমন্বয় করে বলা যেতে পারে যে Q proportional to M into T2 minus T1। এটা আমরা বলতেই পারি। যখন উষ্ণতা এবং ভর দুটোই কি হবে, পরিবর্তনশীল হবে, তখন গৃহীত তাপটা বস্তুর ভর এবং উষ্ণতা পরিবর্তনের সাথে সমানুপাতিক হবে। বুঝতে পারলে? এখান থেকে ধরো কিউ সমানুপাতিক চিহ্ন তুলে যে সমান চিহ্ন আনার জন্য আমি একটা ধ্রুবক নিলাম, সেটাকে এস দ্বারা আমি রিপ্রেজেন্ট করছি, লিখছি এস। কেন বলছি পরে কেন লিখছি সেটা পরে বলছি। এস ইন্টু এম ইন্টু T2 মাইনাস T1। দেখো এই যে এস নিলাম, এস কি, এস হচ্ছে ধ্রুবক, মানে সমানুপাতিক ধ্রুবক। এই এসটাকে বলা হবে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। দ্যাট মিনস একটু সাজুগুজু করে লিখলে কি হবে, দেখো এস সমান কিউ ডিভাইডেড বাই, তোমরা কি দেখতে পাচ্ছ তো, এম ইন্টু নিচে চলে যাবে T2 মাইনাস T1। একটু ভালো করে খেয়াল করো, তোমরা এস সমান সমান বের করবে কি কি দাঁড়াচ্ছে, দেখবে কিউ ডিভাইডেড বাই এম ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ এবার যদি আমি একটু পরিষ্কারভাবে লিখি, সূত্রটাকে উপরে লিখি, কি দাঁড়াচ্ছে দেখো, এস সমান কিউ ডিভাইডেড বাই স্মল এম ইন্টু T2 মাইনাস T1, অথবা কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল টি। ডেল টি কেন আসলে আমি বলে দিয়েছিলাম। তো দেখো এখান থেকে কিন্তু সূত্রটা আমার হয়ে যাচ্ছে আপেক্ষিক তাপ কাকে বলে। যদি আমার এম কি হয়, এম যদি একক পরিমাণ হয় আর একক ভর হয়, এবং ডেল টি যদি আমার কি হয়, এটা যদি 1 ডিগ্রি হয়, তাহলে একক ভরে কোনো বস্তুর উষ্ণতা যদি আমি 1 ডিগ্রি বাড়াই, তার ধরুন আমার যে পরিমাণ কি লাগছে, তাপ দরকার, কিউ মানে তো তাপ, যে পরিমাণ আমার কি তাপের প্রয়োজন বা দরকার, সেই পরিমাণ তাপকেই বলা হবে ওই বস্তু বা যেই পদার্থ নেব সেই পদার্থকে আপেক্ষিক তাপ। হয়ে গেল। এবার দেখো এককটা চলে আসে, খুব সহজ, এখান থেকে এককটা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ উপরে কিসের একক হবে, তাপের একক, নিচে ভরের একক। দেখো সিজিএস পদ্ধতিতে একক কি হবে, দেখো প্রথমে উপরে তাপের একক লিখবো ক্যালোরি, ডিভাইডেড বাই নিচে কি আছে ভর আছে, তাহলে গ্রাম হয়ে ভরের একক, ইনটু উষ্ণতা বৃদ্ধি মানে কি, সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস লেখা যায় ক্যালোরি ইনটু গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। কোন কোন বই এরকম আছে। এসআই তে এবার দেখো এসআই তে কি হবে, তাহলে এবার তাপের একক কি হবে, জুল। করে দিও আমার ভুল। এবার দেখো এম মানে কি বস্তুর ভর মানে কি কেজি বা কিলোগ্রাম, ইনটু উষ্ণতার একক কেলভিন। ঠিক আছে, তাহলে কি জানো, জুল বাই কেজি কেলভিন। খুব সহজ, মনে রাখবে, মুখস্থ করবে এটা। এবার দেখো গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা, খুব সহজ। আমরা আপেক্ষিক তাপ থেকে কি দেখেছিলাম, দেখো এস সমান আপেক্ষিক তাপ হতে এস সমান ছিল কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল টি, তাই তো। তাহলে দেখো এখানে বা কিউ ইকুয়ালস টু বের করো, কিউ সমান বের করো, কিউ সমান বের করলে এস ইন্টু এম ইন্টু ডেল টি, এটা হচ্ছে না। বুঝতে পারলে তো। যদি একটু অসুবিধা হয় আমি তোমাদের আরেকটু সহজভাবে বলার চেষ্টা করছি, কারণ আমি যখন 3 নম্বর পয়েন্ট আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম দেখো, তখন বলেছিলাম যে তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে।
ধরো তাপ কার উপর নির্ভর করছে, ভরের সঙ্গে সমানুপাতিক, মানে ভরের উপর নির্ভর করছে। তাহলে কিউ প্রপোর্শনাল টু এম, এটা আমি বলেছিলাম। তারপরে কি বলেছিলাম, কিউ প্রপোর্শনাল টু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কি সমানুপাতিক, তার মানে কি T2 মাইনাস T1, তাই না, বলেছিলাম তো। তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, কিউ প্রপোর্শনাল টু এম ইন্টু T2 মাইনাস T1 দেখতে পারি তো। তারপরে দেখো সমান চিহ্ন নিয়ে আমি কি করলাম, একটা ধ্রুবক নিলাম, আপেক্ষিক তাপ দিয়ে গুণ করলাম। তারপরে দেখো এবার m ইন্টু T2 মাইনাস T1। এবার দেখো এই যে T2 মাইনাস T1 বদলে কি লেখা যায় বলো তো, তোমাদের বলেছিলাম আমি ডেল টি, মনে আছে ডেল টি মানে কি, ডেল টি মানে হচ্ছে T2 মাইনাস T1, অর্থাৎ উষ্ণতার যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা ন্যূনতম যে পার্থক্য, অল্পতম পার্থক্য, সে আমরা ডেল টি দ্বারা প্রকাশ করা যায়। এবার লিখি, অর্থাৎ এর সমান m ইন্টু ডেল টি। তার মানে কি দাঁড়ালো, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, হয় গ্রহণ হতে পারে বা বর্জিত তাপ হতে পারে। সেই তাপটা কার কার উপর নির্ভরশীল হচ্ছে, আপেক্ষিক তাপ কিন্তু ওই বস্তুর ভরের উপর এবং ওই বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপর। আচ্ছা, অর্থাৎ তাহলে কি দেখা গেল যে গৃহীত বা বর্জিত তাপ কিউ সমান কি দাঁড়ালো, বস্তুর আপেক্ষিক তাপ গুণ ওই বস্তুর ভর গুণ উষ্ণতার পরিবর্তন। তোমরা একটু খাতায় এটা একটু লিখে নাও এটা, ঠিক আছে। এবার দেখো লাস্ট ক্যালোরিমিতির মূলনীতি, খুব ভালো করে মুখস্থ করবে, ইম্পর্টেন্ট রয়েছে এটা, পরীক্ষা খুব আসে। ক্যালোরিমিতির মূলনীতিটা হচ্ছে যে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে, মানে একটা বেশি গরম একটা কম গরম পাশাপাশি অর্থাৎ সংস্পর্শে যদি রাখলে দেখা যাবে বেশি গরম বস্তু থেকে তাপ অপেক্ষাকৃত কম গরম বস্তু দিকে তাপটি কি হচ্ছে, প্রবাহিত হবে বা সঞ্চালিত হবে। এবং সঞ্চালিত হতে হতে এমন একটা সময় আসবে যে দুটি বস্তুর উষ্ণতা কি হবে, সমান হয়ে যাবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য কিছু বিশেষ শর্ত আছে। কি শর্তগুলো, যে যখন তোমাদের একটু দেখো যে এই যে ধরো এ হচ্ছে একটা বস্তু, উষ্ণ বস্তু, পি হচ্ছে একটা মোটামুটি শীতল বস্তু। যদি এদেরকে আমি পরস্পর একটা তাপীয় সাম্যের মধ্যে রাখি, তাপীয় সাম্য মিন্স যে এই বস্তু থেকে তাপগুলো কি হবে না, পরিবেশে বিলীন হবে না, অথবা পরিবেশ থেকে বাহ্যিক কোনো তাপ এসে এদের মধ্যে সংযুক্ত হবে না বা প্রবেশ করবে না বা গ্রহণ করবে না, এরকম। বা ধরো বস্তু দুটো যদি কি হয়, পরস্পরের সঙ্গে বিক্রিয়া না করে, রাসায়নিক বিক্রিয়া না করে, অথবা বস্তু দুটো পরস্পরের সঙ্গে যেন দ্রবীভূত না হয়ে যায়। এই যে শর্তগুলো বললাম, তাহলে একটা শর্ত হচ্ছে কি, পরিবেশে যেন তাপটা বিলীন না হয়ে যায় বা পরিবেশ থেকে তাপ এসে যেন না প্রবেশ করে। দুই, এই বস্তু দুটো যেন একে অপরের সঙ্গে যেন রাসায়নিক বিক্রিয়া না করে। রাসায়নিক বিক্রিয়া করলে কি হবে, তাপের উদ্ভব হতে পারে বা তাপের শোষণ হতে পারে, আমরা জানি। সুতরাং তাহলে দুটো পয়েন্ট হলো। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই বস্তু দুটো যেন পরস্পরের সঙ্গে দ্রবীভূত যেন না হয়ে যায়। যেমন ধরো চিনি, লবণ এবং জল যেমন দ্রবীভূত হয়ে যায়, এরকম দ্রবীভূত না হয়। এই শর্তগুলো যদি মেনটেন করে, তাহলে আমি বলবো উষ্ণ বস্তু থেকে যে পরিমাণ তাপ কি হবে এখানে যাবে, যে পরিমাণ তাপ ছেড়ে দেবে, কি হবে, সেই পরিমাণ তাপ গ্রহণ করে এর উষ্ণতা এবং এই বস্তুর উষ্ণতা উভয় কি হবে, ইকুয়াল হবে, সমান হবে। অর্থাৎ এই যতটা পরিমাণ তাপ দেবে, এই ততটা পরিমাণ কি করবে, তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, তাপ গ্রহণ উষ্ণ বস্তু কর্তৃক তাপ এই শীতল বস্তু কর্তৃক, তাহলে দেখো কি দাঁড়ালো, দেখো আমি যদি বলি যে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান সমান উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ। এটাই ক্যালোরিমিতির মূলনীতি। এবং ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখ করার সময় অবশ্যই তোমরা শর্ত উল্লেখ করবে, তাহলে কিন্তু নম্বর কম পাওয়া যায়। তো ছাত্রছাত্রী তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাবে। এবং যদি কোথাও অসুবিধা হয়, নিচে দেখবে কমেন্ট বক্স রয়েছে, সেখানে তোমরা অবশ্যই কমেন্ট বক্স করে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।